আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নাই। সব শালারা বাটপার। বন্ধুগণ, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, অগস্টেই এই আল রাজির সামনে মঞ্চ করে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রোগ্রাম করেছিলাম। এই আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয় বাংলাদেশে সারাদিকে যখন আওয়ামী লীগের নিষিদ্ধের পরিকল্পনা চলছে, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিতে বাধা নেই এমন ধরনের বক্তব্য যখন মাঠে আসছে, ইভেন সরকার প্রধান বলছেন আওয়ামী লীগের নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই। আর মাঝখানে হঠাৎ সেনাবাহিনীর মুখোমুখি জাতীয় নাগরিক পার্টি এবং স্পেসিফিকলি যদি বলা যায় তাহলে হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির এই তরুণ নেতা হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান যখন নিলেন এবং শাহবাগে আমরা গত দিনের বেলায় দেখলাম যে সেনাবাহিনীর সামনেই কয়েকজন 10-15 জনের একটা টিম, যাকে বলা পরে শোনাবো এবং সঙ্গে সঙ্গে মন্তব্য করবো। পরে একবারে মন্তব্য করতে গেলে না খেয়ে হারিয়ে ফেলি, কাজে সঙ্গে সঙ্গে মন্তব্য করবো। উনি লিখেছেন, আমরা শুনুন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে। মানে মূল বক্তব্য হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নাই। সব শালারা বাটপার। বন্ধুগণ, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, অগস্টেই এই আল রাজির সামনে মঞ্চ করে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রোগ্রাম করেছিলাম। এই পট পরিবর্তনের পরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। আজকে বিপ্লবের কান্ডারি বলে যে সমস্ত ছাত্র নেতারা পরিচিত, তাদের মন্ত্রণালয়ের সচিব থেকে বিভিন্ন দপ্তরেও এই ফ্যাসিবাদের দোসর যারা 24 এমপি নির্বাচন করেছে তারাও দায়িত্ব পালন করছে। রক্তক্ষয়ী আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয় বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। আমাদের গায়ে এক ফোঁটা বিন্দু রক্ত থাকতে খুনি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না। গুড আওয়ামী লীগ আর ব্যাড আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ মানেই কসাই। যত বদমাইশি রাজনীতি আছে আওয়ামী লীগের চেয়েটাই বাংলাদেশে কেউ বেশি জানে না। যেই পরাশক্তি আপনাকে এসে বলে আওয়ামী লীগ সাথে না থাকলে ইনক্লুসিভ ইলেকশন হবে না, আপনাকে 3টা কথা বলি মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি তাদেরকে আল্লাহর ওয়াস্তে জিজ্ঞেস করেন। নাম্বার 1, 2014-তে 154টা আসন আনকনটেস্টেড হয়ে গিয়েছিল। তখন এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কোথায় ছিল? কেন এসে আওয়ামী লীগকে বলে নাই এই ইলেকশন মানি না? দ্বিতীয়ত, 2018 সালে রাতের ভোট, দিনের ভোট রাতে ভোরে সমস্ত নির্বাচনকে বাতিল করা হয়েছে। তখন এই আন্তর্জাতিক কমিউনিটি কোথায় ছিল? কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না? চারদিকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা চলছে, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিতে বাধা নেই এমন ধরনের বক্তব্য যখন মাঠে আসছে, ইভেন সরকার প্রধান বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই। আর মাঝখানে হঠাৎ করে আমরা সেনাবাহিনী, জনগণ, এই এনসিপির নেতাদের বিভিন্ন রকম কথাবার্তায় পুরো বাংলাদেশ গত 24 ঘন্টা যখন আউলাই গেছে, তখন দিন শেষে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য পরিস্থিতিকে পানির মতন শান্ত করে ফেলবে। যে খেলাটা শুরু হয়েছিল এই খেলাটা থেমে যাবে। এখন কি আসলে সেই বক্তব্য যেটাকে কেন্দ্র করে আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী বলেন, আমি জানি না আসলে এখানে কি চলছে, কারোর উপর আপাতত বিশ্বাস নাই, কারণ 1, 2, 3, 4 সবগুলারে বাটপারি মনে হয়, ভালো মনে হইতে চাইলেও একটু কষ্টকর হয়। গণঅভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকার, তার যে একজন মন্ত্রী ছিল তার নাম হচ্ছে আপনার আরাফাত। বলা হয়ে থাকে যে একটা সিন্ডিকেটের কাছে শেখ হাসিনার সরকার বন্দী ছিল, এর মধ্যে আরাফাতও একজন। যাই হোক, ডয়চে ভেলে, জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলছেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যেই নির্বাচন হবে, মানে আগামী জাতীয় সংসদ নির্বাচন ডক্টর ইউনূসের নেতৃত্বে হবে কিনা এটাও একটা সন্দিহান ইস্যু আছে। কারণ বিএনপি মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই এনসিপির পেছনের যে নাচের গুরু বা কারিগর বা যিনি সবচেয়ে বেশি ভূমিকা রাখেছেন তিনি হচ্ছেন ডক্টর ইউনূস, এবং যার কারণে
এই জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি হিসেবে কিন্তু বিএনপি অভিহিত করছে। কয়েক মাস আগে এখনকার যিনি তথ্য উপদেষ্টা, তখন তিনি উপদেষ্টা ছিলেন না, বাট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, উপদেষ্টার পদমর্যাদায়। তিনি একটা কথা বলেছিলেন যে এই দেশটাকে তারা যেখানে নিয়ে যেতে চান, তাদের যে লক্ষ্যে নিয়ে যেতে চান, তার জন্য একটা গৃহযুদ্ধ আবশ্যক। এতদিন পরে এসে তার সেই কথা অর্থ যেন আমরা টের পেতে শুরু করেছি। আমার কেন যেন মনে হচ্ছে একটা গৃহযুদ্ধের শুরুর দিকে আমরা আছি, অথবা অন্যভাবে যদি বলি যে কেউ কেউ আমাদের তারা একটা গৃহযুদ্ধের দিকে এই জাতিকে, এই দেশকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা করছে। এবং আমি স্পষ্টভাবে বলি, এই কাজটা আমার কাছে মনে হয়েছে এই ছাত্র নেতাদের মধ্যে একজন, যিনি নাকি এখন ওই সংগঠন, ওনাদের যে জাতীয় নাগরিক পার্টি, সেই সংগঠনের একজন শীর্ষ পর্যায়ের নেতা মিস্টার হাসনাত আবদুল্লাহ, তিনিই সম্ভবত শুরু করেছেন। এই নেতাদের মধ্যে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে, তাদের মধ্যে আমার কাছে, আমার মতো করে, এখানে আমার পক্ষপাতিত্ব থাকতে পারে, আমার কাছে সবচেয়ে মেধাবী মনে হয়েছিল এই হাসনাত আবদুল্লাহ সাহেবকে। এমন একজন মেধাবী লোক আজকে কেন এই ধরনের একটা স্ট্যাটাস দিলেন আমি বুঝতে পারিনি। উনি ওনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, এবং এই স্ট্যাটাস দিয়ে আজকে হলো 21 তারিখ, 21শে মার্চ। উনি আজকে থেকে 10 দিন আগের 11 মার্চের একটা ঘটনা বর্ণনা করেছেন। 11 মার্চ দুপুর 2:30 সেই সময় লিখে উনি পুরো একটা স্ট্যাটাস লিখেছেন, বেশ বড়সড় একটা স্ট্যাটাস, একদম ছোট নয়, এবং প্রায় 500 পৃষ্ঠার, 500 হলে 450 ওয়ার্ডের মতো একটা বড় একটা স্ট্যাটাস। সেখানে উনি কী লিখেছেন? উনি যেটা বলেছেন যে ওই 11 মার্চ দুপুর 2:30 উনি নাকি সেনানিবাসে, মানে ক্যান্টনমেন্টে উনি নাকি একটা মিটিংয়ে বসেছিলেন, এবং সেখানে তাদেরকে ক্যান্টনমেন্টের পক্ষ থেকে কিছু প্রস্তাব তাদেরকে দেওয়া হয়েছিল, এবং সেই প্রস্তাবগুলি বলাই বাহুল্য উনি প্রত্যাখ্যান করেছেন, এবং প্রত্যাখ্যান করে উনি এখন সেগুলি জনগণের কাছে প্রকাশ করে দিয়েছেন। তো এটা নিয়ে অনেক প্রশ্ন, অনেকে অনেক কথা বলতেছেন যে 11 তারিখের ঘটনা উনি এতদিন পরে কেন প্রকাশ করলেন। যোগ সেটার ব্যাখ্যা ওনার অত ওভাবে নাই, বাট কিছুটা আছে, সেটা আমি বলছি। তার আগে আমি ওনার স্ট্যাটাসের কিছু কথা আপনাদের পড়ে শোনাবো এবং সঙ্গে সঙ্গে মন্তব্য করব। পরে একবারে মন্তব্য করতে গেলে না খেয়ে হারিয়ে ফেলি, কাজে এই সঙ্গে সঙ্গেই মন্তব্য করব। উনি লিখেছেন, আপনার শুনুন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে। মানে মূল বক্তব্য হলো রিফাইন্ড আওয়ামী লীগ, মানে যে সমস্ত আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অপরাধ, অপকর্মের অভিযোগ ছিল তাদেরকে বাদ দিয়ে একটা নতুন আওয়ামী লীগ করা হবে, রিফাইন্ড। এবং সেখানে শীর্ষস্থানে কে থাকবে? সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন